কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে সল বেলো রচিত একটি নভেলা সিজ দ্য ডে। আজ পাঠ করছি দ্বিতীয় পর্ব। অবশেষে সে যখন হলিউডে পৌঁছালো, বুঝতে বাকি রইল না মরিস ভ্যানিসের সুপারিশ পাওয়া আর মৃত্যুকে আলিঙ্গন করার মধ্যে কোনো পার্থক্য নেই। তার চেয়ে বরং ভ্যানিসেরই সাহায্য বা সেবা বেশি দরকার ছিল। কয়েক বছর পরে উইলহেম যখন ভাগ্যের খেলায় হেরে গিয়ে লস অ্যাঞ্জেলেসের একটা হাসপাতালের আড়দালের কাজ নিল, সে একদিন সংবাদপত্রে ভ্যানিসের ছবি দেখতে পেল। পতিতালয়ের দালালি করার জন্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিচার কাজের খোঁজখবর প্রতিদিন কাগজে পড়ে সে জানতে পারল ভ্যানিস আসলেই কাশফাসকিয়া ফিল্মসের নিয়োগকৃত স্কাউট ছিলেন। কিন্তু এই নিয়োগ পেয়ে তিনি বিভিন্ন কলগার্ল জোগাড় করে তাদের দিয়ে দেহ ব্যবসা করিয়েছেন। উইলহেম তখন নিজেকে প্রশ্ন করল, তবে আমাকে নিয়ে উনি কী করতে চেয়েছিলেন? ভ্যানিসের চরিত্র সম্পর্কে খারাপ কিছু ভাবতে কখনোই তার ইচ্ছে হয়নি। সম্ভবত তিনি ছিলেন কিছুটা বোকা, দুর্ভাগা, যাকে অন্যের দুষ্কর্মের বোঝা বইতে হয়েছে। শুধু এই কারণে কারো 15 বছর জেল হতে পারে। উইলহেমের কাছে শাস্তিটা রীতিমতো নিষ্ঠুর বলে মনে হলো। তার ইচ্ছা করত ভ্যানিসের কাছে চিঠি লিখে এ যাবৎ তাকে যত গালমন্দ করেছে সেজন্য ক্ষমা চাইতে। ভ্যানিসের সেই কথাটা মনে পড়ল। ভাগ্য দেবী তার উপর ভর করেছে, এ ব্যাপারে তিনি কতটাই না নিশ্চিত ছিলেন। তিনি যে জীবনে সুখী হবেন সেটা নাকি তিনি জানতেন। নিটা ক্রিস্টেবেরির জেল হয়েছিল 3 বছরের। মেয়েটা নাম পরিবর্তন করলেও চেহারায় সে ঠিক তাকে চিনতে পেরেছিল। ওই সময়ের মধ্যে উইলহেম তার নতুন নাম ব্যবহার করা শুরু করেছিল। ক্যালিফোর্নিয়ায় সে হয়ে গেল টমি উইলহেম। ডাক্তার অ্যাডলারের এই পরিবর্তনটা পছন্দ হলো না। 40 বছর আগের মতো এখনও তিনি তার ছেলেকে উইলকি নামেই ডাকেন। আজ এই সংবাদপত্রের এবড়ো থেবড়ো পাতাগুলো হাতে নিয়ে সে বুঝতে পারছে মানুষের ইচ্ছার জোর কত কম। ইচ্ছা করলেই সে তার ফুসফুস, পরিপাকতন্ত্র বা নার্ভ যেমন পরিবর্তন করতে পারে না, তেমনি সে তার আবেগ অনুভূতিকেও নিয়ন্ত্রণ করতে পারে না নিজের ইচ্ছায়। এর কোনোটাই তার নিয়ন্ত্রণ নেই। যখন তার বয়স কম থাকে, শরীরের তেজ বা দীপ্তি থেকে সে সব কিছু নিজের মতো করে সাজিয়ে নিতে চায়। কিন্তু সে তো আর নতুন করে নিজের ইচ্ছে মতো জন্ম নিতে পারে না। ধীরে ধীরে সে যেটা জানতে পারে তার সমূহ বিপদের পূর্বাভাস। বুঝতে পারে তার কিছুই পরিবর্তন করার ক্ষমতা নেই। তবু উইলহেম চেষ্টা করেছিল এবং নিজের নাম রেখেছিল টমি উইলহেম। সে তার সমস্ত হৃদয় দিয়ে চেয়েছিল টমি হতে, কিন্তু অন্তরের অন্তঃস্থলে উইলকি রয়ে গেছে। নিজেকে টমি ভাবতে পারেনি। মদ খেয়ে যখন সে মাতাল হয় তখন নিজেকে গর্ধব কিংবা উইলকি বলে গাল দেয়। তবু এই ভেবে সান্ত্বনা পেতে ইচ্ছে করে টমি নামে সে সাফল্য পায়নি, কারণ এটা সত্যিকারের সাফল্য হতো না। তাহলে উইলহেমের মনে হতে পারত টমি উইলকিকে ঠকিয়ে জন্মগত অধিকার থেকে বঞ্চিত করেছে। কাজটা গর্ধবের মতোই হয়েছিল, কিন্তু একটা 20 বছরের ছেলের অবিবেচকের মতো কাজকে আপনি সারা জীবন দোষ দিতে পারেন না। হ্যাঁ, এ কথা ঠিক, সে তার বাবার টাইটেল ত্যাগ করেছিল। শুধু তাই নয়, তার মতামত পর্যন্ত সে ছুঁড়ে ফেলেছিল। সে নিশ্চিত জানত এটা ছিল নিজের স্বাধীনতা ঘোষণার একমাত্র উপায়। তার কাছে অ্যাডলার ছিল সমস্ত শৃঙ্খলিত মানবজাতির প্রতীক, আর টমি একজন স্বাধীন চেতা মানুষের নাম, স্বাধীন মানুষের নাম। কিন্তু সেই উইলকি তাকে কখনো পালাতে দেয়নি, স্বাধীন হতে দেয়নি। মাঝ বয়সে এসে কেউ আর নিজের স্বাধীন ইচ্ছা অনিচ্ছার অতটা গুরুত্ব দেয় না। তখন এই চিন্তাটা সবাইকে পেয়ে বসে। তার যা কিছু আছে সব পূর্বপুরুষের কাছ থেকে উপরি হিসেবে পাওয়া। হয়তো পিতামহের কাছ থেকে চুলের রং, মাতামহের কাছ থেকে চওড়া কাঁধ, কথাবার্তা, চালচলন কোনো কাকার বা মামার মতো, দাঁতগুলো হয়তো অন্য কারোর মতো। যাযাবররা এই ধরনের হয়। তারা দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা জাতিগোষ্ঠী থেকে পায়। উইলহেমের বেলায় তার মায়ের কাছ থেকে সে পেয়েছে একটুতেই আবেগতাড়িত হবার প্রবণতা, একটা কোমল হৃদয়, মুখচোরা স্বভাব, আর বিপদের মুখে নিজেকে হারিয়ে ফেলার ভয়। যদি এখন কেউ তার কাছে শুনতে চায়, সে নিঃসংকোচে বলবে নাম পরিবর্তন করাটা তার ঠিক হয়নি, কিন্তু এ ভুল তো আর শোধরানোর উপায় নেই। কিন্তু তার প্রশ্ন হলো,
কেন তার বাবা বারবার সেই অতীতের ভুলের কথা মনে করিয়ে দিয়ে তাকে কষ্ট দেবে? অনেক দেরি হয়েছে। পারলে যে দিনগুলিতে ওই ভুলগুলো করেছিল সেখানে ফিরে গিয়ে সে নিজেকে শুধরে নিত। কিন্তু কোথায় সেই দিনগুলি? সে হাতড়ে ফেরে, খুঁজে পায় না। অতীত আর মৃত্যু, এই দুঃসহ স্মৃতিগুলি কার? তার নিজের, বাবার নয়। এসব কথা মনে করে কী লাভ? কোনো লাভ নেই। কিন্তু উইলহেমের এখন ক্ষমাশীল হতে হবে, অন্য কাউকে নয়। প্রথমে ক্ষমা করতে হবে নিজেকে, তারপর অন্য সবাইকে। হে ঈশ্বর, প্রার্থনা করল উইলহেম, আমাকে সব বিপদ থেকে মুক্তি দাও, আমার সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে দাও। আমি যেন নতুন কিছু শুরু করতে পারি। জীবনে মূল্যবান যে সময় আমি নষ্ট করে এসেছি তার জন্য আমি অনুতপ্ত। আমাকে এই বন্দিদশা থেকে মুক্তি দাও, আমাকে নতুন জীবন দাও। দেখো আমি কেমন পচে যাচ্ছি, আমাকে ক্ষমা করো। 2 সকালের ডাক আসলো। যে ক্লার্কটি তার হাতে ওটা দিল সে বুঝতে চেষ্টা করল না উইলহেমের চেহারা আগের দিনের থেকে আলাদা কিনা। ভোরুর নিচ থেকে দুটো চোখ তার দিকে পিটপিট করে তাকালো চিঠিগুলো হাত বদল করার সময়। এই হোটেলের লোকজন কেন তার পেছনে সময় নষ্ট করবে? তারা তার কক্ষ নম্বর জানে। এই ক্লার্কটিও জানে এই চিঠিগুলোর সাথে হোটেল ভাড়ার বাকি টাকার বিলটাও আছে। এক মুহূর্তে অন্য সব চিন্তা থেকে নিজেকে সরিয়ে এই কাজগুলোতে মন দিল। কিন্তু কিভাবে বিল পরিশোধ করবে সে? তার সব টাকা তো সে আর দালালি করার জন্য অ্যাকাউন্টে জমা দিয়েছে, আর সে টাকা তুলতে পারবে না। কারণ সব হিসাবের উপর নজর রাখা হচ্ছে লার্ডের দাম কমতে শুরু হবার সাথে সাথে। দ্য ট্রিবিউন পত্রিকা যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখানো হয়েছে গত বছরের তুলনায় সূচক 20 পয়েন্ট কমেছে। কিন্তু গত বছর সরকারি সহায়তা দিয়েছিল মূল্য ঠিক রাখতে। এখনও আশা আছে লার্ডের দাম উঠবে, কিন্তু এরই মধ্যে তার বাবা হোটেল বিল পরিশোধ করে দিতে পারেন। কিন্তু এতদিন কেন করেননি? কি যে স্বার্থপর তার বাবা! তিনি দেখছেন ছেলেটা কত কষ্ট করছে, তার ছেলের ভালো মন্দে যেন কিছুই আসে যায় না। নিজের কষ্টটা তাই নিজেরই বুকে চেপে রাখতে হয় উইলহেমের। সে অবাক হয়ে ভাবে, এই বৃদ্ধ লোকটার হৃদয় বলে কিছু কি আছে? খুব বেশি দিন আগের কথা নয়, তার বাবা স্বভাবসুলভ হাসি মুখে বলেছিলেন, আচ্ছা উইলকি, কত বছর পর আমরা আবার এক ছাদের নিচে আছি। শুনে সে প্রথমে বেশ খুশি হয়েছিল, অন্তত তারা সেই আগের দিনগুলো মনে করতে চাইছে। কিন্তু তারপর বুঝতে চেষ্টা করল এটা বক্রোক্তি কিনা। কিন্তু তারপর তো বাবা বলেছিলেন, তুমি হোটেলে কেন, তোমার স্ত্রী আর 2 ছেলে মেয়ে নিয়ে তো ব্রুকলিনের ফ্ল্যাটে উঠতে পারো। তুমি তো বিপত্নিকও নও, আবার অবিবাহিতও নও। তোমার সব সমস্যা নিয়ে তুমি আমার সামনে হাজির হও, তাদের জন্য আর কি করতে পারি বলে তুমি আশা করো? সে কথাটার অর্থ বুঝতে চেষ্টা করল। বাড়িটা 26 তলায়, কত বছর হয়েছে? আমি তো তোমার কাছে সেটাই জানতে চাচ্ছি। ড্যাড, আমি ঠিক নিশ্চিত নই। মা যে বছর মারা গেল সেই বছরে নয়। কত সাল ছিল ওটা? উইলহেমের এই প্রশ্নের মধ্যে একটা সরলতার ছোঁয়া ছিল। কত ছিল সালটা? সে যেন তার মায়ের মৃত্যুর বছর, মাস, দিন, ঘন্টা সব ভুলে গেছে। ডাক্তার অ্যাডলার বললেন, 1931, তাই না? তাই কি? বলল উইলহেম। এই উক্তিতে যে ব্যঙ্গ আর দুঃখবোধ ছিল সেটা ঢাকতে সে আমোদে ভঙ্গিতে মাথা নাড়াল। তুমি মনে করতে পারছো না? তার বাবা জিজ্ঞাসা করলেন। তোমার বুঝতে হবে একজন বুড়ো মানুষের স্মৃতির উপর ময়লা জমে যায়। আমি নিশ্চিত সেটা ছিল শীতকাল, 1932। হ্যাঁ, অনেক বছর কেটে গেছে, এই নিয়ে আর কথা না বলাই ভালো, মনে মনে নিজেকে উপদেশ দিল সে। এই বৃদ্ধ ডাক্তারকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোন সালে তিনি তার ইন্টার্নি শেষ করেছেন, তিনি নির্ভুলভাবে বলে দিতে পারবেন। কোনো ফয়দা নেই, এই নিয়ে কথা না বলাই ভালো। বাবার সাথে ঝগড়া করাটা তার পছন্দ নয়। তাছাড়া এখন ওনার বয়স হয়েছে। ড্যাড, আমার মনে হয় বছরটা হবে 1934-এর আশেপাশে, সে বলল। কিন্তু ডাক্তার অ্যাডলার কিন্তু চিন্তা করছিলেন। উইলহেম বলেছিল, হ্যাঁ, ওই সময়টাই ছিল শেষের শুরু, তাই না বাবা? উইলহেম প্রায় তার বাবাকে চমকে দিত। শেষের শুরু? সে কি বোঝাইতে চাইছে? এসব কথার মানে কি? কার শেষ? সংসার জীবনের?
বৃদ্ধ অ্যাডলার হতচকিত হয়ে গেলেন, কিন্তু তিনি জানেন ছেলেকে একবার সমালোচনা করার সুযোগ দিলে পেয়ে বসবে। তাই উইলহেমের এইসব অদ্ভুত চ্যালেঞ্জ তিনি কখনো গায়ে মাখেন না। এখনও তাই করলেন। ছেলের কথায় সানন্দে রাজি হলেন। লৌকিকতা দেখাতে তার জড়ি মেলা ভার। বললেন, আমাদের সবার জন্য এই ছিল অপূরণীয় ক্ষতি। তিনি ভাবলেন, তার মায়ের মৃত্যু নিয়ে আমাকে কেন সে আমার কাছে নালিশ করবে? তারা বসেছিল মুখোমুখি, চুপচাপ, তবু যার যার নিজের অবস্থানে দুজনেই অনড়। একজন বলছে এটা ছিল শেষের শুরু, অন্যজন ভাবছে মোটেই তা নয়, হতে পারে সামান্য কিছু শেষ, সব কিছুই নয়। এই কাজে কিছুটা পাগলামি আছে জেনেও আগে যেমন করত, তেমনি উইলহেম তার সিগারেটের শেষাংশটা পকেটে চালান করে দিল। ওখানে আরও অনেক সিগারেটের আধ খাওয়া অংশ জড়ো হয়ে আছে। তারপর সে তার বাবার দিকে তাকালো। তার কনিষ্ঠ আঙুলটি কাঁপতে শুরু করল। সে নিজেও এটা বুঝতে পারছে না। উইলহেম বিশ্বাস করে কোনো কিছু যদি সে মন দিয়ে করে বা বলে, তাহলে তার বাবাকেও ছাড়িয়ে যেতে পারে। তার কথা বলায় কিছু সমস্যা আছে ঠিকই, কিন্তু সেলসম্যানের কাজ করতে করতে তার অনেকটাই সেরে গেছে। তবে অন্যের বোঝার সুবিধার্থে এক শব্দের উপর জোর দেবার জন্যে কথাবার্তাগুলো মাঝে মাঝে তোতলামের পর্যায়ে পড়ে। আর শ্রোতা হিসেবে সে আরও ভালো। মুখে কুলুপেটে চিন্তাশীল গভীর দৃষ্টিতে সে যে কারো কথা শুনতে পারে। তবে যখন শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, নিঃশ্বাস নেবার গতি বেড়ে যায়, আর কিছুক্ষণ থেমে থেমে বলতে থাকে, হ্যাঁ তাই তো, ঠিকই তো, আমিও তো তাই মনে করি। কিন্তু যখন দেখে একেবারেই তার মনের সাথে মিলছে না, তখন আর না বলে পারে না। আমি ঠিক নিশ্চিত নই, আমার এটা মনে হচ্ছে না। ব্যাপারটার দুটো দিক আছে। নিজের ইচ্ছায় সে কখনো অন্যের মনে আঘাত দেয়নি, কিন্তু তার বাবার সাথে কথা বলতে সে প্রায় খেয়ে হারিয়ে ফেলে। নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। প্রত্যেকবার ডাক্তার অ্যাডলারের সাথে কথা বলে তার মন বিরক্তিতে ছেয়ে যায়। বিশেষ করে তাদের ভেঙে যাওয়া পরিবারের কথা উঠলে সে সহ্যের চরম সীমায় পৌঁছে যায়। সে যে তার বাবাকে মায়ের মৃত্যুর সালটা মনে করতে বলেছিল, এর একটা গোপন উদ্দেশ্য ছিল। এই সাদামাটা কথার আড়ালে সে যেটা বলতে চেয়েছিল তা হলো, মায়ের মৃত্যুর পর তুমি স্বাধীনতা পেয়েছিলে, তুমি তাকে ভুলতে চেয়েছিলে। আমার বোন ক্যাথরিনের কাছ থেকেও তুমি মুক্তি চেয়েছিলে, এবং সাথে সাথে আমাকেও। হ্যাঁ, আমাকেও। এটাই সে বলতে চেয়েছিল, কিন্তু বৃদ্ধ সেটা বুঝতে পারেনি। সবশেষে সে কিছু না বোঝাতে পেরে ছটফট করছিল, আর তার বাবা বসেছিল স্থির, অচঞ্চল। তারপর আরও একবার উইলহেম মনে মনে বলছিল, উইলহেম, তুমি আর ছোট্ট খোকাটি নও, কখনো ছিলেও না। অনেক অযত্নে অবহেলায় বিশাল কুৎসে তাকান নেওয়া শরীরটার দিকে তাকালো সে। এখন তার আর কোনো আকারও নেই, মেদ জমে গেছে শরীরে, দেখতে হয়েছে জলহস্তির মতো। তার ছোট্ট পল তাকে বলে হামাস পটেমাস। আর এখন সে তার বৃদ্ধ বাবার সাথে বলতে গেলে এক প্রকার মানসিক যুদ্ধে জড়িয়ে পড়েছে। সারা মন ছেয়ে গেছে বিষণ্ণতায়। বিদায় যৌবন, বিদায় সেই সব বিস্ময় ভরা নষ্ট দিনগুলি। কি অপদার্থই না ছিলাম আমি, এখনও তাই আছি। উইলহেম এখনও ভুলের মাসুল দিয়ে যাচ্ছে। তার স্ত্রী মার্গারেট এখনও তাকে ডিভোর্স দেয়নি, তাই 2 সন্তান আর স্ত্রীর খরচ তাকেই চালাতে হয়। মাঝে মাঝে সে ডিভোর্স দিতে রাজিও হয়, কিন্তু প্রত্যেকবার নতুন নতুন কঠিন শর্ত আরোপ করে। এই করে করে প্রচুর টাকা তার খরচ হয়ে গেছে। যেমনটা সে ভেবেছিল, চিঠিগুলোর মধ্যে মার্গারেটের চিঠিও ছিল। প্রথমবারের মতো সে তাকে প্রকৃত তারিখের পরিবর্তে অন্য তারিখ লিখে দিয়েছিল। উইলহেমের শাশুড়ি এই বেভারলি হিলসে থাকতে এই পলিসিগুলো করেছিলেন, আর 2 বছর আগে তার মৃত্যুর পর থেকে উইলহেমকেই প্রিমিয়াম পরিশোধ করতে হয়। তিনি কেন যে তার নিজের চরকায় তেল দেননি, ভাবে সে। তার ছেলেদের কিসে ভালো হয় না হয় সে বুঝবে। ওদের ব্যাপারে সে সবসময় যথাসাধ্য করেছে। ছেলেদের জন্যে একটা ট্রাস্ট ফান্ড করার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। এমন অর্থ সংকটে পড়ে গেছে সে। ইতিমধ্যে এই বিলগুলো আবার চলে এসেছে। যখন সে দেখল টাকার অঙ্কটা বিশেষ কায়দায় ছিদ্র করে করে লেখা হয়েছে, তখন কোম্পানিটাকে গালাগাল দেওয়া শুরু করলো মনে মনে। রাগে দুঃখে কেন যেন মাথা জ্যাম হয়ে থাকলো কিছু সময়। সবার টাকা দরকার, সবাই টাকা চায়। এই কোম্পানির শেষকৃত্যের ছবি ছাপায় ম্যাগাজিনে,
আর তারপর বিলটা সুন্দর করে লিখে কাস্টমারের কাছে পাঠায়। আর কাস্টমারের টাকার চিন্তায় নির্ঘুম রাত কাটে। টাকা পরিশোধ করতে না পারলে একটা লজ্জাবোধ কুরে কুরে খায়। আগেকার দিনে ঋণ খেলাপিদের নাকি জেলে পোড়া হতো, এখন আর জেলে দিতে হয় না। কোম্পানির ঋণগ্রস্তকে এমনভাবে লজ্জা পাইয়ে দেয় যে সে ঋণ পরিশোধ করতে উঠে পড়ে লাগে। মার্গারেট তাকে আর কি পাঠালো? তাকে আর সব বিল ফেরত পাঠাবে ঠিক করে খামটা ছিঁড়ল। সৌভাগ্যক্রমে আর কোনো বিল ছিল না। মার্গারেট কি জানে না তার পিঠ দেয়ালে ঠেকে গেছে? অবশ্যই জানে, আর জানে বলেই সে সুযোগের সদ্ব্যবহার করে। সে ডাইনিং রুমে ঢুকল। এটা একটা ইউরোপিয়ান খাবার ঘরের আদলে তৈরি। এখানে পেস্ট্রিগুলো খুব চমৎকার খেতে। কক্ষে ঢুকতে না ঢুকতেই বাবার ছোট্ট মাথাটার দিকে চোখ পড়ল তার। কেমন যেন অদ্ভুত বিপন্ন একটা অনুভূতি নিয়ে ডাইনিং রুমের শেষ প্রান্তে পৌঁছে গেল। একেবারে কোণের টেবিলটাতে বসাই ডাক্তার অ্যাডলারের পছন্দ। এখান থেকে রাস্তার অন্য প্রান্তের মোজাইক করা উঁচু সোনালি স্তম্ভগুলোর পাশে অত্যাধুনিক ক্যাফেটেরিয়া চোখে পড়ে। বৃদ্ধ তার স্ট্রবেরিতে চিনি মেশাচ্ছিলেন। সূর্যালোকে আবছা অন্ধকার অবস্থা থাকলেও সাদা টেবিল ক্লথের উপর জলের গ্লাসগুলো চকচক করছিল। গ্রীষ্মের প্রথম ভাগ, জানালা খোলা। জানালার শার্সের কাঁচে একটা মথ। বৃদ্ধ তার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওহো উইলকি, দেরি করে ফেলেছ। আমাদের প্রতিবেশী মিস্টার পার্লস, চেনো তো? ওই যে 15 তলায় থাকেন। কেমন আছেন? ভদ্রতা রক্ষার্থে উইলহেম বলল। এই নতুন পরিচিত লোকটাকে তার মোটেই ভালো লাগলো না। কোথায় যেন একটা সমস্যা আছে এর। লোকটার এক হাতে ক্রাচের মতো লম্বা একটা কাঠি, রং করা চুল, কপালের চামড়া কুচকানো। কিন্তু লোকটাকে অপছন্দ করার কারণ এসব নয়। মিস্টার পার্লসের কোনো দোষ নেই। সমস্যাটা হলো এই, সে বুঝতে পেরেছে তার বাবা কৌশলে এই লোকটাকে কাছে রেখেছে যাতে ছেলের সাথে একা একা প্রাতরার স্বার্থে না হয়। তবু কর্কশ গলায় তার ভেতরে কে একজন বলতে লাগলো, চুলের রং করা অবসন্ন এই হেরিং মাছের মতো লোকটা আবার এলো কোত্থেকে? বাবার জার্মান বন্ধুগুলোর একজন। এই সব লোকেদের সাথে কিভাবে যে তার পরিচয় হয়? লোকটার দাঁত বাঁধানো বোঝা যায়, কিন্তু এত তীক্ষ্ণ প্রত্যেকটা দাঁতের অগ্রভাগ, এগুলো কি স্টেইনলেস স্টিলের না সিলভারের? উফ, একজন মানুষের মুখমণ্ডল এমন হয় কি করে? বড় বড় ধূসর চোখে উইলিয়াম তাকিয়ে থাকল। প্রশস্ত কাঁধ কিছু ঝুঁকে আছে সামনের দিকে। তারপর মিস্টার পার্লসের জন্যে তার একটু মায়া হলো। মিস্টার পার্লস হোশিয়ারি বিক্রয় প্রতিষ্ঠানের মালিক, বললেন ডাক্তার অ্যাডলার। পার্লস বললেন, হে কি তোমার সেই ছেলেটি যে সেলস লাইনে আছে বলছিলে? ডাক্তার অ্যাডলার জবাব দিলেন, এটাই আমার একমাত্র ছেলে। একটা মেয়েও আছে, পেশায় মেডিকেল টেকনিশিয়ান। মাউন্ট সিনাইয়ে সে একসময় বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল। তিনি গর্ব না করে ছেলে মেয়ের কথা বলতে পারেন না, কিন্তু উইলহেম জানে ডাক্তার অ্যাডলারের অন্তত ছেলে মেয়েদের নিয়ে গর্ব করার কিছু নেই। ক্যাথরিন উইলহেমের মতোই দীর্ঘদেহী, সুন্দর চুলের, একটা কোর্ট রিপোর্টারকে বিয়ে করেছে। দুজনের সংসার কোনো রকমে চলে যাচ্ছে। তারও পেশাগত একটা নাম আছে, ফিলিপা। এই 40 বছর বয়সে এখনও চিত্রাঙ্কনের দিকে তার ঝোঁক। উইলহেম তার কাজের নিন্দা করেনি কখনো, কিছু না বুঝলেও। কিন্তু গোটা নিউ ইয়র্কে ওর মতো কমপক্ষে 50,000 আঁকিয়ে আছে, এটা সে বেশ ভালোই বোঝে। ডাক্তার অ্যাডলারের মনে হলো উইলহেমকে আজ একটু উস্কো খুস্কো দেখাচ্ছে। অতিরিক্ত সিগারেট খেয়ে খেয়ে চোখ দুটো লাল, শ্বাস প্রশ্বাস নিচ্ছে মুখ দিয়ে, আর তার মন যেন অন্য কোথাও পড়ে আছে। সচরাচর যেমনটা রাখে কোটের কলারটা তেমন করেই ভাঁজ না করা অবস্থায়, যেন এইমাত্র বৃষ্টিতে ভিজে আসলো। যখন সে বাইরে বের হয় তার উচিত একটু ধাতস্থ মহয়ে বেরোনো, না হলে ওকে দেখতে এত বিশ্রী লাগে। কি ব্যাপার উইলকি, গতরাত্রে ঘুম হয়নি ঠিকমতো? খুব বেশি হয়নি। তুমি ইদানিং খুব বেশি ওষুধ খাওয়া শুরু করেছো বোধ হয়। হ্যাঁ, প্রথমে এগুলো মনটাকে সতেজ করে ঠিকই, কিন্তু এরপর আবার তোমার মন বিষাদে ছেয়ে ফেলে। প্রথমে বেদনা উপশমকারী হিসেবে কাজ করে, তারপর তোমাকে যন্ত্রণা দিতে শুরু করে। এই ওষুধগুলো বিষের মতোই মারাত্মক। তারপরও সব লোক কেন যে এদের উপর আস্থা রাখে বুঝি না। না ড্যাড, ওষুধ না, আমি অত ওষুধ খাই না, সহ্য হয় না। আমার কাছে নিউ ইয়র্ক সিটিটা একেবারেই অসহ্য লাগছে। এখানকার বাসিন্দা হয়ে এই কথাটা বলা অদ্ভুত, তাই না?
কিন্তু এই শহর তো এর আগে কখনো এতটা জনাকীর্ণ ছিল না। এই গাড়ি রাখার বিকল্প জায়গাটার কথাই ধরো। ভোর 8টায় ওখান থেকে গাড়িটা সরিয়ে নিতে হবে। আর কোথায় রাখবে? 1 মিনিট দেরি হলে ওটা আর জায়গা মতো পাওয়া যাবে না। একটু পরে গাড়িটার দেখা যদি বা মিলবে, দেখা যাবে কেউ এর সামনের কাচের সাথে কোনো বিজ্ঞাপন সেটে দিয়েছে। তারপর তোমার হাতে একটা টিকিট ধরিয়ে দেওয়া হবে। কিন্তু কোর্টে গিয়ে নালিশ করেও লাভ নেই। শহরের তো রেভিনিউ খাত থেকে টাকা আসা দরকার। কিন্তু তুমি যে লাইনে আছো এটাতে তো গাড়ি দরকার, বললেন মিস্টার পার্লস। ঈশ্বর জানেন জীবিকার প্রয়োজন ছাড়া কোন পাগল এই শহরে গাড়ি ব্যবহার করে। উইলহেমের জরাজীর্ণ বুড়ো গাড়িটা এখন রাস্তায় পার্ক করা থাকে। আগে সে একটা গ্যারেজ ভাড়া নিয়ে সেখানে রাখত। এখন সে রিভার সাইড ড্রাইভ থেকে গাড়িটা কখনো সরায় না, পাছে এ জায়গাটাও হারায়। তবে কেবল শনিবারগুলোতেই এ জায়গাটা ব্যবহার করে। গত রোববারে সে গাড়িটা নিয়ে মায়ের সমাধিতে গিয়েছিল। ডাক্তার অ্যাডলার যেতে রাজি হননি। তার ছেলের অসাবধানী গাড়ি চালানো তিনি খুব অপছন্দ করেন। উইলহেম মাইলের পর মাইল আনমনাভাবে গাড়ি চালায়। সে নিজেই জানে না কেন লেন ধরে যাচ্ছে, সিগন্যাল খেয়াল করে না, ঘন্টার পর ঘন্টা একই গিয়ার ব্যবহার করে। বসার গদিগুলো তেল চিটচিটে, সিগারেটের ছাই ফেলা এখানে ওখানে। সুস্থ কোনো মানুষ ওখানে বসতে পারে না। একটা সিগারেট থাকে অ্যাশট্রেতে, অন্যটা হাতে, অন্যটা গাড়ির ফ্লোরে গড়াগড়ি খায় ছেঁড়া অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র আর কোকা কোলার বোতলের মধ্যে। হুইল ধরা অবস্থাতেই সে ঘুমিয়ে পড়ে, একা একা কথা বলে নানা অঙ্গভঙ্গি করে। এই সব কারণে বৃদ্ধ ডাক্তার তার সাথে গাড়ি চড়তে নারাজ। উইলহেম কবরস্থান থেকে ফিরেছিল প্রচণ্ড ক্ষোভ নিয়ে, কারণ তার মা আর তার মাতামহের সমাধির মাঝে যে স্টোন বেঞ্চটা ছিল সেটা কারা যেন তুলে ফেলেছে। শুধু তাই নয়, ওটা ভেঙেও ফেলেছে। ওই ছোকরাগুলো এমন বদমাস, দিন দিন এরা আরও খারাপ হচ্ছে, বলল সে। হাতুড়ি দিয়ে ভেঙেছে বেঞ্চটা, ওদের একটাকে যদি ধরতে পারতাম। সে চেয়েছিল বাবা একটা নতুন বেঞ্চ তৈরি করে দিক, কিন্তু তিনি কোনো উচ্চবাচ্য করেননি। শুধু বলেছেন ওনাকেও তো একদিন ওরকমই এক জায়গায় সমাধিস্থ করা হবে। মিস্টার পার্লস মুখ খুললেন। তুমি যেখানটাতে থাকো ওখানে ঘুমাতে পারলে সে দোষ তোমার নয়। লোকটার গলার স্বর তীক্ষ্ণতর হলো, যেন উনি কিছুটা কানে কম শোনেন। তোমার আগের কক্ষে গানের টিচার প্যারিচি থাকেন না? ঈশ্বর, আজব সব চিড়িয়া এই হোটেলে থাকে। এস্তোনিয়ার মহিলা যার অনেকগুলো বিড়াল আর কুকুর আছে, উনি কোন ফ্লোরে থাকেন? এই মহিলাকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ওকে তো 12 তলায় নামিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার অ্যাডলার বললেন। ব্রেকফাস্টের সাথে বড় একটা কোকা কোলার অর্ডার দিল উইলহেম। পকেটে রাখা খামের মধ্যে দুটো ছোট বড়ি খুঁজে পেল। চুপিসারে একটা ন্যাপকিনের আড়ালে রেখে ও দুটো মুখে চালান করে দিল, কিন্তু ডাক্তারের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারল না। উইলকি, ওটা কি খাচ্ছ? এগুলো আমার ভিটামিন বড়ি বাবা। সে তার সিগারেটের আধ খাওয়া অংশ টেবিলের পেছনের অ্যাশট্রেতে রাখল, কারণ তার বাবা গন্ধটা সহ্য করতে পারেন না। ব্রেকফাস্টে তুমি অরেঞ্জ জুস পান না করে কোকা কোলা পান করো নাকি? মিস্টার পার্লস বললেন। ইতিমধ্যে তিনি বুঝে ফেলেছেন ডাক্তার অ্যাডলারের সামনে তার ছেলে সম্পর্কে কোনো বক্রোক্তি করলে তিনি অন্তত অখুশি হবেন না। বৃদ্ধ ডাক্তার বললেন, ক্যাফিনটা মস্তিষ্কের উদ্দীপক হিসেবে কাজ করে। এটা শ্বাস প্রশ্বাসের কেন্দ্র পর্যন্ত প্রভাব বিস্তার করে। দীর্ঘ পথ ভ্রমণ করতে করতে এই অভ্যাস হয়ে গেছে। উইলহেম জবাব দিল, একটানা আপনি যখন গাড়ি চালাবেন তখন মাথা, পাকস্থলী আর অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজো হয়ে পড়তে চায়। তার বাবা ব্যাপারটা পরিষ্কার করল। উইলকি একসময় রোজাক্স কর্পোরেশনে কাজ করত। উত্তর পূর্ব দিকের বিক্রয় প্রতিনিধি ছিল ও বেশ কয়েক বছর। কিছুদিন আগে কাজটা ছেড়ে দেয়। হ্যাঁ, সায় দিল উইলহেম। যুদ্ধ শেষের পর থেকে আমি তাদের সাথে ছিলাম। এক চুমুক কোকাকোলা দিয়ে গলাটা ভিজিয়ে নিল সে। এরই মধ্যে পরিচারিকা তার সামনে দুটো সেদ্ধ ডিম রেখে গেছে। কী ধরনের দ্রব্য রোজাক্স কোম্পানি বাজারজাত করে? ছোটদের ফার্নিচার, ছোট ছোট চেয়ার, দোলনা, টেবিল, শরীরচর্চার সরঞ্জাম, ঢেকিকল, স্লাইডস, এইসব আর কি। উইলহেম বাবাকেই তার হয়ে সবটা বলতে দিল। সে চুপচাপ শুনে গেল, কিন্তু পা দুটো কিছুটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে লাগলো।
এই তো চাই। তার বাবার মিস্টার পার্লসকে প্রভাবিত করার দরকার আছে বই কি। আরও একবার তিনি এভাবেই চালিয়ে যাবেন, তার চরিত্রে তিনি অভিনয় করবেন। ভালোই তো, সেও তাই করতে দেবে। তার বাবাকে নিজস্ব চরিত্রের সেই ধরনটা বজায় রাখতে দেবে। বাইরের ঠাট্টাই হলো আসল। বেশ ভালো লাগলো। প্রায় 10 বছর ধরে আমি রোজাক্স কর্পোরেশনে কাজ করেছি, বলল সে। তারপর কাজ ছেড়ে দিলাম, কারণ আমার একচেটিয়া অধিকারে ওরা ভাগ বসাতে চাইল। তারা কোনো এক এক্সাম আইনাকে তাকে ব্যবসায় এনে ভর্তি করালো, একদম নতুন এ লাইনে। সে নিজেই আসতে চাইছিল। মনে মনে উইলহেম বলল, ঈশ্বর জানেন কেন এই হেরিং মাছটার কাছে আমি আমার অতীতের ফেলে আসা অধ্যায়টা তুলে ধরছি। আমার জায়গায় অন্য কেউ হলে এটা করতো না। অন্য সবাই নিজের ব্যাপারটা মনের ভিতর লুকিয়ে রাখে, কাউকে জানতে দেয় না। আমি তা পারি না। সে বলতে লাগলো, কিন্তু যুক্তি হলো একজনের জন্য এলাকাটা ছিল অতিরিক্ত রকমের বড়। আমি একচেটিয়া বাণিজ্য করেছি। আসল কারণটা ছিল ভিন্ন। তারা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল, আমাকে কর্পোরেশনের অফিসার না বানিয়ে কোনো উপায় ছিল না। ভাইস প্রেসিডেন্টের পদ, এর লাইনে আমি ছিলামই ওই পদটা পাবার জন্যে। এরই মধ্যে সেই জামাই লোকটা ঢুকে পড়ল। আর ডাক্তার অ্যাডলার ভাবলেন তার ছেলে নিজের দুঃখের কাহিনী সম্পর্কে বলতে গিয়ে খুব বেশি খোলামেলা হয়ে পড়ছে। তাই কথা অন্যদিকে ঘুরিয়ে নিতে তিনি বললেন, আমার ছেলের আয় ছিল 5 অঙ্কের কোঠায়। টাকার কথা উঠতে না উঠতেই বৃদ্ধ পার্লসের চোখ আরও তীক্ষ্ণ হয়ে উঠল। তাই নাকি? এর চেয়েও বেশি? তিনি সঠিক পরিমাণটা জানতে চাইছিলেন। ওহ, টাকার উপর এদের কি মোহ! এরা টাকাকে পূজা করে। টাকা সত্য, টাকাই সুন্দর। টাকা ছাড়া অন্য সব ব্যাপারে এরা উদাসীন। তোমার যদি টাকা না থাকে, এদের কাছে তুমি সাক্ষী গোপাল ছাড়া আর কিছুই নও। পৃথিবী তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। মুরগির বাচ্চা। সত্যিই তাই। পৃথিবীর এইসব ভণ্ডামি, একবার যদি সে এখান থেকে মুক্তি পেত। এই ধরনের চিন্তাভাবনা তার রক্তচাপ বাড়িয়ে দিত। এটাকে বাড়তে দিলে অচিরেই তীব্র উত্তেজনার আকার নেবে। তাই আর কথা বলল না, খাওয়া শুরু করল। চামচ দিয়ে ডিমটা ভাঙার আগে চামচের আর্দ্র ভাবটা মুছে নিল ন্যাপকিনে। তারপর ওটা দিয়ে ডিমটা চূর্ণ করল, কারণ সে সব দিন প্রয়োজনের চেয়ে বেশি শক্তি খরচ করে ডিমটার খোসা ছাড়ায়। খোসা ছাড়ানোর পর তার আঙুলের ময়লার অস্পষ্ট চিহ্ন দেখা গেল ডিমের সাদা অংশে। ডাক্তার অ্যাডলার প্রচণ্ড অনীহা নিয়ে ছেলের কাজকর্ম দেখতে লাগলো। কি এক আজব উইলকি তিনি পৃথিবীতে উপহার দিয়েছেন। কেন? সকালবেলা হাতটা ধুয়ে নিলে কি ক্ষতিটা হতো? হাতে জল লাগাবে না বলে ইলেকট্রিক রেজার ব্যবহার করে। উইলকের এই বদভ্যাসগুলো বাবার একেবারে অসহ্য। একবারই ওর রুমে তিনি গিয়েছিলেন, ফিরে এসে শপথ করেছেন আর নয়। সেবার মোজা পায়জামা পরে উইলহেম বসেছিল বিছানায়, টিভিতে খেলা দেখছিল আর চেঁচিয়ে চেঁচিয়ে কী সব বলে নিজের দলকে উৎসাহ দিচ্ছিল ঘরে বসে। তারপর একসময় ধপাস করে ফ্লোরের মাদুরের উপর বসে পড়ল। বিছানাটা যেন ভেঙে খান খান হয়ে যাবে। কফির কাপে মদ খাচ্ছিল, যেন চা খাচ্ছে। রুম ভর্তি ময়লা কাপড় চোপড়ের উৎকট গন্ধ নাকে আসছিল। অখ্যাত কুখ্যাত সব ম্যাগাজিন আর রহস্য গল্পের ছড়াছড়ি, সম্ভবত অনিদ্রা থেকে রেহাই পাবার জন্যে রাখা। বুনোদের চেয়ে বেশি নোংরা জীবনযাপন করে উইলহেম। যখন এসব ব্যাপারে তিনি কথা বলতে চাইতেন, তার এক উত্তর, দেখো, এগুলো দেখাশোনার জন্য স্ত্রী দরকার, আমার তা নেই। কিন্তু কে বলল আলাদা থাকতে? মার্গারেট যে নয় এ ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি মনে করেন মার্গারেট উইলকিকে ফিরে পেতে চায়। কাপা কাপা হাতে কফি খাচ্ছে উইলহেম। তার গোলাকার মুখমণ্ডলে তার ধূসর রক্তবর্ণ চোখ অস্থিরভাবে এদিক ওদিক নড়ছে। কাপটা ঠাস করে রেখে দিল, আর একটা গোটা সিগারেটের অর্ধেকটা মুখে পুরে তাতে কামড়ে ধরল, যেন সিগারেট নয়, সিগার খাচ্ছে। আমি তাদের এত সহজে পার পেতে দিতে পারি না, সে বলল। এটা মনোবলের প্রশ্ন। বাবা তাকে শুধরে দিলেন, আসলে তুমি বোঝাতে চাচ্ছ এটা নীতির প্রশ্ন, তাই না? হ্যাঁ, আমি ওটাও বোঝাতে চেয়েছি। নিজেকে বাঁচাতে কিছু একটা তো দরকার আমার। আমাকে নির্বাহী কর্মকর্তা করা হবে বলে কথা দেয়া হয়েছিল। বলতে বলতে তার মুখ লাল হয়ে গেল লজ্জায়। একজন আগন্তুকের সামনে এই ভুল সংশোধন তাকে কষ্ট দিল। পার্লসের সাথে সে কথা চালিয়ে গেল, কিন্তু চোখ পড়ে রইল বাবার উপর।
তাদের জন্য আমি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিলাম ওই অঞ্চলে। ইচ্ছে করলে ওদের প্রতিযোগী হিসেবে সেখানে গিয়ে তাদের ক্রেতাদের আমি ভাগিয়ে নিয়ে আসতে পারতাম। ওরা আমার ক্রেতা। এখানে মনোবলের প্রশ্ন আসে, কারণ আমার বিশ্বস্ততাকে তারা ধুলায় মিশিয়ে দিয়েছে। মিস্টার পার্লস অবাক হলেন। তুমি কি তাহলে তাদের সম্পূর্ণ নতুন একটা লাইনে নিয়ে আসতে চেয়েছিলে? কেন নয়? কারণ আমি জানি রোজাক্স কর্পোরেশনের দোষ ত্রুটিগুলো কোথায়। নির্বোধ একটা বাচ্চা ছেলের মতো কথা বলছো উইলকি। এভাবে তোমার নিজের সমস্যা বাড়বে বই, কমবে না। এই দ্বন্দ্বে তোমার লাভ কি? তোমার এখন চিন্তা করতে হবে কিভাবে উপার্জন করবে আর তোমার দায় দায়িত্ব পালন করবে। গভীর তিক্ততায় ছেয়ে গেল উইলহেমের মন। রাগে টেবিলের নিচের পা দুটো কাঁপছে, কিন্তু কি এক গর্ব নিয়ে সে বলে উঠল, আমার দায় দায়িত্ব কি সেটা আমি নিজেই সবচেয়ে ভালো বুঝি। বছর পর বছর ওগুলি তো আমি দেখে আসছি। এই 20 বছরের বেশি হতে চলল, অন্য কারো কাছ থেকে একটা পয়সাও সাহায্য পাইনি। ডাক্তার অ্যাডলার বললেন, হ্যাঁ, উইলকির সব ধরনের অভিজ্ঞতাই আছে। বৃদ্ধ ডাক্তারের মুখমণ্ডলটা পাকা অ্যাপ্রিকট ফলের মতো লালাভ। তার কানের দুপাশে কুঁচকে যাওয়া চামড়া গভীর হয়ে ভিতরে হাড়ের সাথে মিশে গেছে। সমস্ত শক্তি নিয়ে তিনি এখনও স্বাস্থ্যবান সুন্দর ছোটোখাটো বৃদ্ধ হিসেবে নিজের জীবন কাটিয়ে যাচ্ছেন। পরনে সাদা চেক প্যাটার্নের ওয়েস্ট কোট, পকেটে শ্রুতিবর্ধক যন্ত্র। পরনের শার্টের কালারটা একটু অস্বাভাবিক লাল আর কালোর স্ট্রাইপ। শহরের ভিতরের দিকের একটা কলেজ শপ থেকে তিনি কেনাকাটা সারেন। উইলহেম ভাবল, স্বেচ্ছায় কেউ জকি সাজতে চায় কেন? মিস্টার পার্লস বললেন, আমি বুঝতে পারছি তোমার মনোভাবটা। তুমি এর শেষ দেখতে চাও। জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু আবার নতুন করেও কোনো আনন্দ পাওয়া যায় না। যদিও ভালো কোনো লোক সবসময় ওটাই করত। এই ব্যবসা এতদিন ধরে আছো, তুমি বুঝবে নতুন কোনো লাইনের যাওয়া মানে নতুন করে ঝুঁকি নেয়া। উইলহেম আবার ভাবল, কেন সবসময় আমাকে আর আমার জীবন নিয়ে আলোচনা করা হবে? তারটা নয় কেন? তিনি কখনো সেটা হতে দেবেন না। কিন্তু আমি একটা নির্বোধ। আমার কোনো বাছবিচার নেই। আমি শুধু বলতেই থাকি, বরং ওদেরটাও শোনা উচিত। সবাই অন্তরঙ্গ আলাপচারিতা পছন্দ করে, কিন্তু চতুর যারা তারা বলে না, শুধু জানতে চায়। বোকারা বলে। চতুরেরা বোকাদের নিয়ে অন্তরঙ্গ কথা বলে সারাক্ষণ, আবার তাদের উপদেশও দেয়। কিন্তু আমি তা করতে দিচ্ছি কেন? তার বয়স নিয়ে যে ইঙ্গিত করা হয়েছে তাতে সে খুব আঘাত পেল। ডাক্তার অ্যাডলার বললেন, এরই মধ্যে উইলকি বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে, তাই না? তা বলা যায়, বলল উইলহেম। মিস্টার পার্লসের কাছ থেকে আরও বেশি প্রশংসা বা শ্রদ্ধা কুড়াবার যে চেষ্টা তার বাবা এতক্ষণ করছিলেন, সেটা বাধা পেয়েছে। কিন্তু উইলহেম কী বা করতে পারে? সে এখন ক্লান্ত। নিজের অস্তিত্ব একটা বোঝা হয়ে, একটা কুঁজ হয়ে তার সমস্ত জীবনী শক্তির উপর চেপে বসেছে। প্রচণ্ড ক্লান্তিতে যখন তার নড়াচড়ার শক্তিটুকু পর্যন্ত থাকে না, তখন সেই রহস্যময় বোঝার উপস্থিতি টের পায়। এই বোঝা টেনে চলাই তার জীবনের একমাত্র লক্ষ্য। এই বিশাল মেদবহুল শরীর আর খামখেয়ালি স্বভাবের উইলহেম বা টমি এখানে উপস্থিত। বর্তমানে ডক্টর টামকিন বর্তমান সম্পর্কে তত্ত্বটা বেশ ভালোভাবেই মাথায় ঢোকাতে পেরেছে। তত্ত্বটা বর্তমানে অবস্থানের স্থান আর বর্তমান সময় সম্পর্কিত। এই উইলকি বা টমি উইলহেম 44 বছর বয়স, 2 ছেলের বাবা। বর্তমানে হোটেল গ্লোরিয়ানায় সে এমন একটা বোঝা টেনে চলেছে যেটা তার নিজের অস্তিত্ব, নিজের বৈশিষ্ট্য মণ্ডিত সত্তা। কোনো গাণিতিক সংকেতে এই বোঝার ওজন বা মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, কিন্তু সম্ভবত এর কর্তা TW, যিনি মন গড়া একটা প্রাণী, ইনিই বোধহয় এটা বাড়িয়ে দিয়েছেন। তার বিশ্বাস করে নিতে হয় তিনি কেন টিকে আছেন সেটা তিনি জানেন, যদিও তিনি এর কোনো কারণ খুঁজে দেখার চেষ্টা করেননি কখনো। মিস্টার পার্লস বললেন, সে যদি সব কিছু আরেকবার ভেবে নিতে সময় আর বিশ্রাম চায়, তাহলে ফ্লোরিডা চলে যাক না কেন কিছুক্ষণের জন্য হলেও। আর এখন এত ভিড়ভাড়টা নেই স্বপ্নপুরীর মতো জায়গা। আমে কেবল মুকুল ধরতে শুরু করেছে। আমার 2 একর জায়গা আছে ওখানে। তোমার মনে হবে ইন্ডিয়াতে আছো। বিদেশি টানে মিস্টার পার্লসের মুখে স্বপ্নপুরীর শব্দটায় উইলহেম কেন যেন কেঁপে উঠল। আম, ইন্ডিয়া, তিনি কি বোঝাতে চাইছেন? উইলহেম বলল,
এক সময়ে কিউবার একটা বড় হোটেলে গণযোগাযোগ বিষয়ে আমি কিছু কাজ করেছি। আমি যদি একটা নোটিশ সেখানে পাঠাতে পারতাম, তাহলে বিনা খরচে আরেকটা ছুটি কাটানো যেত। বহুদিন আমি কোনো ছুটি ভোগ করি না। এত কিছুর পর আমার কিছু বিশ্রাম চাই। তুমি জানো এটা কতটা প্রয়োজন বাবা। সে আসলে বোঝাতে চাইল তার সমস্যা কতটা প্রকট হচ্ছে দিন দিন, টাকার কত বেশি দরকার। আর সে বিশ্রাম নিতে পারছে না, কারণ একবার থামতে গিয়ে যদি হোঁচট খায়, তাহলে অন্যের পায়ের তলায় পিষ্ট হতে হবে। তার যে দায় দায়িত্বের বোঝা আছে, সেটাই ওকে শেষ করে দেবার জন্য যথেষ্ট। তাই যে কোনো প্রকারে হোক হোঁচট এড়াতে হবে। সে ভাবল, যখন তার টাকা ছিল দুহাতে উড়িয়েছে, সবাই মিলে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, রক্তক্ষরণের মতো এটি তার কাছ থেকে চুইয়ে চুইয়ে পড়েছে। কিন্তু এখন যখন প্রায় সব নিঃশেষ, বুঝতে পারছে না কার কাছে টাকা চাইবে। সে বলল, বাবা, সত্যি বলতে কি, পৃথিবীর সব ক্লান্তি আমাকে ভর করেছে। কিন্তু মিস্টার পার্লস হাসতে শুরু করলেন। ডক্টর টামকিনের কাছে শুনলাম ওর সাথে বিনিয়োগ করেছ শেয়ার বাজারে। পরস্পর অংশীদার তোমরা, তাই না? তুমি তো জানো লোকটা কতটা উদ্ভাবন কুশলী, বললেন ডাক্তার অ্যাডলার। লোকটার কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার বিশ্বাস হয় না তিনি কোনো মেডিকেলের ডাক্তার। তাই নাকি? তবে কি তিনি ডাক্তার নন? পার্লস বললেন, সবাই ভাবে তিনি ডাক্তার। তার রোগীদের নিয়ে তিনি কথা বলেন, প্রেসক্রিপশন লেখেন না উনি? আসলে আমি জানি না তিনি কি করেন, বললেন ডাক্তার অ্যাডলার। তবে লোকটা যে সুচতুর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় উনি মনোবিজ্ঞানী, বলল উইলহেম। আমি জানি না উনি কী ধরনের মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক, বললেন তার বাবা। লোকটার চরিত্র বোঝা কষ্ট। ধীরে ধীরে হোটেলটা একটা শিল্প প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। খুব ব্যয়বহুলও বটে। এখন এর বিল পরিশোধ করতে অনেক টাকা দরকার হয়। যাই হোক, টামকিন লোকটা চালাক। তিনি কখনো বলেননি এখানে তিনি প্র্যাকটিস করেননি কোথাও। আমার বিশ্বাস তিনি ক্যালিফোর্নিয়ার ডাক্তার হলেও হতে পারেন। ওদের নিয়মনীতির কোনো বালাই নেই। লস অ্যাঞ্জেলেসের একটা স্কুল থেকে মাত্র $1000 দিলেই একটা ডিগ্রি কিনতে পাওয়া যায়। কেমিস্ট্রি বিষয়ে তার কিছু পড়াশোনা আছে বলে মনে হয়। তবে এটা এক ধরনের সম্মোহন বিদ্যা। তোমার জায়গায় আমি হলে কখনোই তাকে বিশ্বাস করতাম না। কেন করতে না? উইলহেম জিজ্ঞাসা করল। কারণ খুব সম্ভব তিনি মিথ্যাবাদী। তোমার কি মনে হয় না উনি যা বলছেন সব মন গড়া? মিস্টার পার্লস দেতো হাসি হাসছেন। উইলহেম বলল, ফরচুন পত্রিকায় তার নাম উঠেছে, তিনি আমাকে ওটা দেখিয়েছেন। অন্যান্য আর্টিকেলের অনুলিপিও দেখেছি। কিন্তু এটাই তার পরিচয়ের বৈধতা প্রমাণ করে না, বললেন ডাক্তার অ্যাডলার। ওইসব আর্টিকেলের লেখক তো অন্য টামকিনও হতে পারে। আমার ধারণা যদি ভুল না হয়, উনি একজন অপারেটর, সম্ভবত একটু পাগলও। তুমি বলছো পাগল? মিস্টার পার্লস আবার নাক গলালেন। উনি বিচার বুদ্ধি সম্পন্ন আর পাগল দুটোই হতে পারেন। আজকাল কে কার আসল পরিচয় জানে? ট্রাক ড্রাইভারদের ক্যাপে ব্যবহার করার জন্য ইলেকট্রিক্যাল কলা কৌশল। টামকিনের উদ্ভাবনগুলোর ধারাভাষ্য দেয়া শুরু করলেন ডাক্তার অ্যাডলার, যাতে ট্রাক চলন্ত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হলেই একটা শক ওদের জাগিয়ে দেয়। তাদের ঘুম শুরু হওয়ার সাথে সাথে ব্লাড প্রেশারের ওঠানামা এর নিয়ন্ত্রণ হিসেবে কাজ করবে। কাজটা আমার কাছে মোটেই অসম্ভব বলে মনে হয় না, বলল উইলহেম। মিস্টার পার্লস বললেন, আমার কাছে উনি জলের নিচে ব্যবহার করার এমন এক পোশাকের কথা বলেছেন, যেটা ব্যবহার করে যে কেউ হাডসন নদীর তলা দিয়ে হেঁটে বেড়াতে পারবে যদি কোনো পারমাণবিক আক্রমণ হয়। ওটা পরে নাকি আলবেনি পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব। একেবারে অট্ট হাসিতে ফেটে পড়লেন ডাক্তার অ্যাডলার। টামকিনের নির্বুদ্ধিতা। তার চেয়ে তোমার নায়াগ্রা জলপ্রপাতের নিচে ক্যাম্প করা সহজ হবে। এই ধরনের কল্পনা প্রবণতা একান্তই তার, বলল উইলহেম। এর কোনো মানে হয় না। উদ্ভাবকেরা এরকমই হয়। আমার মাথায়ও মজার মজার চিন্তা আসে। সবাই কিছু না কিছু করতে চায়, প্রত্যেক আমেরিকানই চায়। কিন্তু তার বাবা এই কথায় পাত্তাই দিলেন না। পার্লসের উদ্দেশ্যে বললেন, অন্য কী কী আবিষ্কারের কথা উনি বলছেন? যখন অবসন্ন মুখের এই মিস্টার পার্লস আর তার বাবা হেসে চলছিল, উইলহেমের আর বাঁধ মানল না। সেও হেসে ফেলল, সেই চিরপরিচিত হাঁপানো হাসি। কিন্তু ভিতরে ভিতরে সে গুমড়ে মরছে। তারা এমন এক লোককে উপহাস করছে
যার সাথে পণ্য বাজারে তার শেষ সম্বল $700 বিনিয়োগ করেছে। সমস্ত লার্ড তারা কিনে নিয়েছে। আজ দাম বাড়ার কথা। 10টা বা 10:30টার ভিতর যখন বাণিজ্য শুরু হবে, সে নিজে ওখানে উপস্থিত থেকে দেখবে কি হয়। দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই।